শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে তুমি নিজের হৃৎপিণ্ড বের করে দিয়েও যদি সবটা করার চেষ্টা করো, কোনোদিনও হাজারো কাজ করো, কোনোদিনও তুমি নাম পাবে না। এটা যদি তুমি তোমার বাবার বাড়ি করো, তখন তোমার মা সারা গ্রাম ভরে বলে বেড়াবে যে আমার মেয়েটা না আজকে অনেক কাজ করেছে, অনেক। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই, তার কারণ গলা ভীষণ ব্যথা, খেতেই পারছি না। আর দেখো, কালকে কিন্তু রাত্রেবেলা বাড়িতে এসেছি, আর পরে আর ভিডিও শেয়ার করা হয়নি। আমাদের বাড়ির অবস্থা দেখো, পুরো পাতা পড়ে জায়গাগুলো পুরো একদম হয়ে গেছে, যতই কুড়াই না কেন। তো সকালবেলায় মাত্র আসলাম এই বাড়িতে, তার আগে আমি টুকটাক বাজার করেছি। আর সবসময় কিন্তু অনবরত পাতা পড়তেই রয়েছে, এখানে কুড়িয়েও কোনো লাভ নেই। তাই ভাবছি একটু পরেই কুড়াবো, পড়তে থাকুক, এক জায়গায় পাতাগুলো গোছাবো। সকাল সকাল কি বাজার করলাম চলো দেখিয়ে দিই। দেখো, সকালবেলা চা খেলাম, চাটা এখানে রেখে দিচ্ছি, মানে খাওয়া হয়ে গেছে। তো বাসনও রয়েছে। সকালবেলা সার্ফ কিনেছি, সার্ফ ছিল না। এই যে সানলাইটের সার্ফ আনি না, তবু ভাবলাম আজকে আনি। একটা সানলাইটের সার্ফ এনেছি, হলুদ এনেছি, বিনস এনেছি, আর এখানে একটা গোটা রুই মাছ এনেছি। এটাকে ধুয়ে বেছে রাখবো, আর কিছু ফ্রিজে তুলবো, আর কিছু রান্না করব। তো মাছই পেলাম না, তাই রুই মাছ নিয়ে আসলাম। আর এখানে দেখো বাসন টাসন তো রয়েছে। আর আমি বাড়িতে ছিলাম না, আমার মিস্কিটটা পুরো ইঁদুরে ফুটো করে এখানে ঢুকে গেছে। তারপরে এখানটা আবার জোড়া লাগাতে হলো, কি জ্বালা। আর এই ফলটা তোমরা দেখে কেউ চিনতে পারছো? দেখো তো কি ফল, আমি না ঠিক চিনি না। ভেবেছি আজকে এটা দিয়ে, একটা দিয়ে দেখে একটু আদা জিরে দিয়ে একটুখানি মাছের ঝোল করব, রুই মাছের আলু দিয়ে আর বিনস দিয়ে তরকারি। তো চলো রান্নাবান্না গুছাতে থাকি, আর একটু একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। মনের অবস্থা ভালো না, শরীর ভালো না, তার মাথা ভর্তি তেল, কোনো কিছু করার নেই। কারণ কালকে রাত্রেবেলা, মানে আগের দিন আমার বান্ধবীকে দিয়ে তেল দিয়েছি বাবার বাড়ি থাকতে, আর ধুইনি, শরীরটা এত খারাপ। তো আজকে শ্যাম্পু করবো, জামা কাপড় কাচবো, তার আগে ভাবলাম রান্নাটা সেরে নিই, নাহলে কখন কি করব নিজেই তালকুল করে উঠতে পারবো না। তার থেকে বড় কথা, আজকে মেয়ের স্কুল নেই, ওই জন্য একটু ল্যাটখরের মতো আমি আর কি রান্না বান্না এসব অ্যাভয়েড করছি, সব কিছু দেখছি, বাড়ি ঘর দুয়ার এই করতে করতে না এখন একটু বেলাও হয়ে গেছে। আর শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে তুমি নিজের হৃৎপিণ্ড বের করে দিয়েও যদি সবটা করার চেষ্টা করো, কোনোদিনও হাজারো কাজ করো, কোনোদিনও তুমি নাম পাবে না। এটা যদি তুমি তোমার বাবার বাড়ি করো, তখন তোমার মা সারা গ্রাম ভরে বলে বেড়াবে যে আমার মেয়েটা না আজকে অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে। এটা তারা বলতে বাধ্য হয়। কিন্তু শাশুড়ির দিকে তাকানো যায় না, শাশুড়ি আরও কত রকমের ক্ষতি করা যায় সেটা ধান্দা চিন্তা করে। সবার ক্ষেত্রে কিন্তু এক না, অনেকের ক্ষেত্রে এক, এটাই বলবো। তো চলো আমি আগে করি। মানে শ্বশুরবাড়িটা খুব কঠিন জায়গা। দেখলাম কিছু আজকে না, যখন আমি আর কি রাস্তা দিয়ে বাজার করছিলাম, দেখলাম কালকে একটা বিয়ের ডেট ছিল, অনেক জায়গায় বিয়ে হয়েছে। তো একটা ছেলের গায়ে মাথা দিয়ে একটা বউ এভাবে যাচ্ছে, মানে নতুন বিয়ে হয়েছে তো, তারা স্বামী স্ত্রী। আমি মনে মনে বলছি যে হ্যাঁ, দেখে খুব ভালো লাগলো। ছেলেটা একটা মেরুন কালারের পাঞ্জাবি পরেছে, শেরবানি টাইপের, আর মেয়েটা তো সুন্দর করে সেজে আছে, দেখা যাচ্ছে গাড়ির ভিতর দিকে স্পষ্ট। আমি বলছি যে এরকম জুটিটা যেন সারা জীবনই থাকে দুজনের প্রতি দুজনের। কারণ মানুষের জীবন এমন একটা মোড়ে চলে আসে না, 2-4 মাস পরে সেই রূপটা বেরিয়ে আসে, একভাবে কিন্তু থাকে না। এই যে বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ সম্পূর্ণ আলাদা, তাই না? তোমরা কি আমার সঙ্গে রিলেট করতে পারো? আমি তো ফুলফিলভাবে করি। আমি আগে কোনোদিনও বুঝতামই না এই জিনিসের এই দোষ হয়। এই শ্বশুরবাড়ি 9টা বছর দিয়েছি তো পার, তো এখন বুঝতে পারি একটা মেয়ে মানুষের যে কত দোষ আছে, আর কত গুণ আছে, আর কত আমরা খারাপ হতে পারি, কতটা বিষাক্ত হতে পারি, কতটা সংসার ভাঙার মতো অবস্থায় হতে পারি। এই নামগুলো না আমাদের আর কেউ দেয় না, আমাদের নিজের প্রিয়, আমরা যার সন্তানকে নিয়ে এই যে সংসার করতে এসেছি তারাই দেয়। বুঝে নাও তাহলে কারা দেয়। তো ঠিক আছে, আমি বাজার করলাম, অনেক ডায়লগ মেনে নিলাম। ডায়লগ না, এগুলো মনের কথা, অনেক কিছু বলতে চাই কিন্তু সেভাবে বলা হয়ে ওঠে না। ঠিক আছে, ভেবেছিলাম আজকের ব্লগটা করব না, তবু ভাবলাম কথা বলে বলে একটু ব্লগটা করি। তো চলো আমি এখন কাজকর্ম শুরু করি। মনের অবস্থা যেহেতু ভালো নেই, শরীরটাও ভালো নেই, জানি না কবে তোমাদের একটা সুন্দর মুহূর্ত ফিল করাতে পারবো। আমি এমন কপাল পোড়া, মানে যেদিকে যাই সাগর শুকিয়ে যায় তেমন আমার অবস্থা হয়েছে। তাই দেখো গাছগুলো কিন্তু সব মারা যাচ্ছে। ওই যে পিঁয়াজ গাছ লাগিয়েছিলাম, এই যে এগুলোকে জল দিতে হবে। তো চল এক এক করে জল দিই, কথা বললে তো কথা বলেই যাবো।
দেখো কত পাতা জমেছে আমাদের উঠানে। এইরকম পড়তে থাকলে কি করে উঠান কুড়িয়ে শান্তি পাবো? দুদিন বাড়িতে ছিলাম না, তার জন্য পুরো উঠোনটা পুরো শেষ। বাড়িতে থাকলে এই অবস্থাটা হতো না। এখন তো কুড়াতেই হবে। সকালবেলা রান্না করব কি, তার ফাঁকে ভাবলাম এই কাজগুলো করি। চোখের সামনে এমন দেখলে কার ভালো লাগে বলো তো? তাই কিন্তু সকালবেলা কোনো কাজ না করেই আমি এই যে বাজারঘাট করেই শুরু করে দিলাম উঠোনটা কুড়ানো। আর এত পরিমাণে পাতা পড়েছে, পাতাগুলো সরাতেও অনেকটা কষ্ট হচ্ছে। মেয়েকে সকাল সকাল পড়াতেও চলে এসছে। আজকে ভাবছি সকালবেলা সিদ্ধ ভাত করব, কারণ দুপুরবেলাই রান্না করব। সকালবেলা সিদ্ধ ভাত না করলে এত কাজ মাথায় নিয়ে হেডেক নিয়ে আর পারছিই না। তাই দেখো কত পাতাগুলো সরছেও না, এক এক করে সরাতে হচ্ছে আর ভীষণ কষ্ট হচ্ছে। কত বড় উঠোন, আর এই পাতাগুলো ভেবেছি এক জায়গায় জড়ো করে একটা টাইমে পুড়িয়ে ফেলবো। যেহেতু মাটির উনুন আছে, রান্না করতে সমস্যা হবে না। তো আমি সমস্ত পাতাগুলো এক জায়গা করে রেখে দিচ্ছি। তারপরে দেখো এই জায়গাটা জড়ো করে রাখবো, আর যতটা পড়বে এইখানেই পড়বে। তারপরে একটা বস্তার ভিতর তুলে রেখে আমি এইগুলোকে জ্বালিয়ে ফেলবো, তাহলে আর সমস্যাই হবে না। দেখো বন্ধুরা, কত জামা কাপড় ভিজিয়েছি। ওখানে এক বালতি, এই যে এক ধামা, এই যে এক বালতি, এই যে এক বালতি, ওখানে আছে, এখানে আছে। এই জামা কাপড়গুলোকে আমার এখন কাচতে হবে। অনেকগুলো জামা কাপড়, তো চলো ঝটাপট করে কাচি। আর আমার হাতে দেখো কি হয়েছে, আমি না এতটা সেন্সহীন হয়ে গেছি। আমার এখানে কেটে রক্ত বেরিয়েছে, তারপরে আবার এখান থেকে মাংস চলেও গেছে, কিন্তু আমার কোনো হুঁশই নেই, জানিই না যে আমার হয়েছে। তাহলে বোঝো ঠেলা কি পরিস্থিতি। তো এখন এই হাত কাটা নিয়ে এই জামা কাপড়গুলো কাচবো। বরকে দেখাতে গেলাম, আমার বর বলল যে ব্যান্ডেড লাগাও। যদি আমি এখানে ব্যান্ডেড লাগাই তো এতগুলো জামা কাপড় কে কাচবে? আমারই না কাচতে হবে নিশ্চয়ই। তো তাই ভাবলাম ব্যান্ডেড লাগানোর কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে পরিস্থিতি। তো চলো আমি এখন কেচে আসি। সকালবেলা তিনজনে মিলে সিদ্ধ ভাত খেয়েছিলাম। তারপরে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, তোমাদের তো দেখালাম। হাতটাও তার ভিতর কেটে গেছে। আর এদিকে সমস্ত জামা কাপড় কিন্তু আমি মেলে দিচ্ছি। আজকে রোদটা খুব পরিমাণে, জামা কাপড় শুকাতেও বেশি একটা টাইম লাগবে না, তাই জন্য কিন্তু বেশি একটা তাড়াহুড়োও নেই। আর তাড়াহুড়ো বলতে গিয়ে আমার সকালবেলা যেহেতু সিদ্ধ ভাত রান্না করেছি, দুপুরবেলা তো রান্না করতে হবে। মাছ এনে রেখেছি, একটা বড় গোটা রুই মাছ। অত মাছ তো লাগবে না, যে কয় পিস লাগবে সে কয় পিস রান্না করব। এই যে কাটা হাত নিয়ে আমি সব জামা কাপড়গুলো একদম ধুয়ে একদম মেলে দিলাম। রোদ ভালো আছে, শুকিয়ে যাবে। তো দড়ি কিন্তু ছিল না, এই একটা দুটো করে দড়ি বাঁধতে হয়েছে, কারণ দেখো কত জামা কাপড়, এত জামা কাপড়, মেলাটা খুব টাফ ছিল। তবু সব একদম ধরিয়ে দিয়েছি। মেয়ের ব্যাগটাও কেচে দিয়েছি ওই যে। আর আমি এখন স্নান করব। দেখো কোথায় কোথায় নেমেছি, এইখানে, ওইখানে, তারপরে ওই যে ড্রাগন গাছের ভিতর, ওই দিকটা। তো চলো স্নান করে নিই, তারপরে রান্না করতে হবে। সকালবেলা তো বাসি খিচুড়ি। কাজকর্ম সারতে সারতে যে কতটা বেলা হয়ে গেল, প্রায় 1:30টা বেজে গেছে। তো এখন চলো স্নানটা করে আসি। এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার বিয়ের পরপরই শাড়ি। তো এই শাড়িগুলো না পুরনো হয়ে গেছে। তো আজকে শ্যাম্পুও করেছি। বাড়ি থেকে আগের দিন আসছিলাম, রাস্তায় এত ধুলো ছিল, মাথার ভিতর পুরো ধুলো আটকে গেল। তাই জন্য কিন্তু শ্যাম্পুটা করে নিলাম। এখন অনেকটা ফ্রেশ লাগছে। তো মাথার চুল তো একদম শেষ, তাই জন্য একটু স্নাম লাগিয়ে নিলাম, একটু ক্রিম। শীতকালের দিকে দেখবে এই সময়টা ভীষণ পরিমাণে জ্বালাতন লাগে, হাত পা টান ধরে, কোনো কিছুতে ভালো লাগে না। তো চলো এখন সিঁদুর টিঁদুর পরে ওই ঘরে যাই। ওই ঘরে গিয়ে তো রান্না বান্না করতে হবে। সকালের খাওয়া হয়েছে তো কি হয়েছে, দুপুরবেলা তো সব আয়োজন করতে হবে। মেয়েটাকে ওই স্কুলে পাঠিয়েছি। আর এই ফলটার নাম আমি পরে জানতে পারি, এটা কোয়াশ নাকি। তো এই ফলটা হচ্ছে পাহাড়ি এলাকায় বেশি হয়, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো দেখো এই ফলটা না আমি আগে কোনোদিনও তরকারি খাইনি। আজকে মনে হলো রুই মাছ দিয়ে একটু আদা জিরে 2 কোয়া রসুন দিয়ে একটু এই লম্বা লম্বা করে বড় বড় করে কেটে একটা মাছের ঝোল করব। আর আমাদের বাড়ির পাশে কীর্তন গান হচ্ছে, এত পরিমাণে গান হচ্ছে, আমি যে তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বলবো সেটাও পারছি না। তো এই যে দেখো প্রথমে কষ আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর অনেক দিন পরে আজকে এই শিল নোড়াটা বের করলাম। সবসময় মিক্সির রান্নাও ভালো লাগে না, তো ভাবলাম অল্প একটু মশলা এতে করব। আর এই যে দেখো ফাইনাল লুকটা
বেশ সুন্দর হয়েছে দেখতে। একটু হালকা পাতলা করে রান্না করেছি, আর 2 পিস মাছ দিয়ে করেছি এই যে বিন দিয়ে তরকারি, একদম নর্মালভাবে। তো রান্না বান্না সেরে তারপরে চলো একটু পরে খাওয়া দাওয়া করব। তার আগে দেখো, কেউ বলবে সকাল সকাল আমি উঠানটা কুড়িয়েছি, চারিদিকে উঠানে দেখো কত পাতা জমেছে। আর এই যে খাঁচাটা কিন্তু অনেক দিন আগে এইখান থেকে, এই পোতাটা থেকে এইখানে এনেছি, ভেবেছি কটা মুরগি পুষবো। তো এই পাতাগুলো এখন আর কুড়াবো না, যেহেতু দুপুরবেলা দেখো দুপুর টাইমে এই পাতা পড়ছে। সব পাতা যখন পড়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না। আর এদিকে কিন্তু উনুনে আমি দুধটা বসিয়ে দিয়ে এখন বাড়িতে যাচ্ছি। তারপরে আর না ভিডিও পরের দিন শেয়ার করা হয়নি। পরের দিন আমাদের গ্রামে একটা গাছ কেটেছে, সেটা হচ্ছে মানে নারকেল গাছ। তার পাতা দিয়ে আমার মনে হলো একটা চাটকোল বানাই। তো আমি না কোনোদিন বানাইনি, আজকে প্রথমে ধরলাম, দেখো বানিয়েও ফেলেছি। কেমন হয়েছে বলো। তারপরে একটু পরে বরকে ডেকে এনে বললাম এই মুরগির খাঁচাটার একটা ব্যবস্থা করো। তারপরে কিন্তু আমার বর দেখো চারিদিকে খুঁজে, আমি ওর সঙ্গ দিয়ে এই যে মুরগির ঘরটা বানালাম। মানে মুরগি ছাড়বো না, এর ভিতরেই থাকবে। নেট দিয়ে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছি, আর একটা তাঁবু কিনতে হবে। তাঁবুটা উপরে দিলে মুরগি ওর ভিতর রাখলে তাহলে আর সমস্যা হবে না। কত হাঁস মুরগি পুষতাম, তখন শিয়ালে নিয়ে যেত, তারপরে আর পুষিনি। এই যে এটা পড়েই আছে, এটা একটা কাজে লেগে যাবে। তারপরে কিন্তু আমি কীর্তনে চলে গেছিলাম, তো যাবো একটু বাজার করতে। বড়দি এত পরিমাণে ডাকছিল, তারপর এখানে একটু হরিনাম কীর্তনে গানও গাইছিলাম। মানে পারি তো না। তো বাজার থেকে আমি কত কিছু রান্না করে দেব, আর বসে বসে খাবে, কোনোদিনও আমার প্রশংসাও করে না। এরকম বর কার আছে? আর একটা কথাও বলে, বাবা রে কি কষ্ট, কি কষ্ট। তো আজকে দেখো আমি বাজার করে নিয়ে এসেছি কত কিছু। এই যে এত সস্তার বাজার, ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়ে এসেছি। তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখে নাও। তো এখানে এনেছি শিম, এনেছি বাঁধাকপি না ফুলকপি, তারপরে এখানে এনেছি বিট, এই যে শসা, পেঁয়াজ, রসুন, উচ্ছে, দুটো বড় বড় ক্যাপসিকাম, 3 কিলো আলু, বাঁধাকপি। বাবারে এটাকে কি সরিয়ে নি। এখন এটার ভিতর কি আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই যে খুব ভালো ভালো পাবদা মাছ, সুন্দর বড় বড়। এটাকে কেটে ফ্রিজে রেখে দেবো। 500 এনেছি। এটা কি একটা ডাটা এনেছি, জানি না, অনেকদিন থেকে ডাটা খেতে ইচ্ছা করছিল। এনেছি বিচে কলা, এই যে। তারপরে এখানে এনেছি 5টা ওলকপি, 5 টাকা। মানে এনেছি 5 টাকার এই যে গাজর, এনেছি 10 টাকার পেঁয়াজ, যেটা তরকারিও খাওয়া যাবে। এনেছি 300 গ্রাম আদা, 20 টাকা দিয়ে মনে হয়, নাকি মনে পড়ছে না। 3 এনেছি একটা কচি কুমড়ো, এটার দাম বেশি নিয়েছে সব থেকে। আর এখানে আছে একদম গাছ পাকা কেবল তুলে আনা টমেটো, যেটা হচ্ছে 10 টাকা করে কিলো। তো এরপর আর সবজি সস্তায় পাওয়া যাবে না। এনেছি শসা, 10 টাকা কিলো। বাজারগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চলো আমি একটু দেখিয়ে দিই কত সবজি সস্তা, বুঝতে পেরেছ? এরকম টাটকা সবজি আর পাওয়া যাবে না। পেঁয়াজও এনেছি, রসুনও এনেছি। পেঁয়াজ এগুলো বাড়ি খাওয়ার জন্য, পেঁয়াজ এটা তরকারি মরকারি ভাজা খাওয়ার জন্য। কেমন লাগলো আজকে বাজারটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আমি বাজারে গিয়ে এই পুচকে একটা ব্যাগ নিয়ে গেছি, আর যাওয়ার পরে আমার অবস্থা খারাপ। আমার এই ব্যাগটাই ফেলে রেখে চলে এসেছিলাম, আমি এমনটাই করি। তো একটা মহিলা আমাকে বলছে, মানে কাকিমা টাইপের, বলছে যে এই ব্যাগটা কার, ফেলে দিয়ে চলে গেছে মনে হচ্ছে, পাড়াও দিচ্ছে 2-1 জন। তাই এই ব্যাগের ভিতরে আমার এই পার্সও ছিল। আর এই মোবাইল দেখেছো, ভিডিও করছি তাও মনে নেই, মোবাইলে ছিল। আর এই যে দেখো নিমকি এনেছি, কি অবস্থা। তো চলো টাটা, একবার ফাইনাল লুক দেখিয়ে দিই কি কি কিনে এনেছি। ডাটা, টমেটো, কুমড়ো, পেঁয়াজ, আদা,
গাজর, বিট, শসা, পেঁয়াজ, রসুন, নিমকি, তারপরে হচ্ছে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, আলু, শিম, উচ্ছে, কলা, পাবদা মাছ। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না কিন্তু।